দেশে একদিনে করোনা শনাক্তের রেকর্ড, নতুন রোগী ৭,৬২৬ জন, আরও ৬৩ জনের মৃত্যু। কাল থেকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু। লকডাউনের তৃতীয় দিনে সিটি কর্পোরেশন এলাকায় বাস চলাচল শুরু। করোনা রোধে সব ধর্মীয় উপাসনালয়ে সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারি। নারায়ণগঞ্জে পুলিশের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় হেফাজত নেতা মামুনুল হক সহ ৮৩ জনের বিরুদ্ধে মামলা। এ পর্যন্ত গ্রেপ্তার ১৫। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯,৪৪৭ জন হল। একদিনের সর্বোচ্চ নতুন রোগী ৭,৬২৬ জন। শনাক্তের হার ২২.০২%। করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ও শনাক্তে একের পর এক রেকর্ড হচ্ছে। দেশে ২৪ ঘন্টায় ৩৪,৬৩০ নমুনা পরীক্ষায় নতুন রোগী ৭,৬২৬, মৃত্যু আরও ৬৩ জনের। মোট প্রাণহানি বেড়ে ৯,৪৪৭ জন। চিকিৎসকরা বলছেন, এখনই সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সবাইকে দিচ্ছেন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। দেখতে পাচ্ছি সেটি কিন্তু চরম ভয়ানক এবং অ্যালার্মিং। এখন আমি তো বলবো যে আর মানুষকে আর কতদিন বলবেন যে আতঙ্কিত হবার দরকার নেই। আতঙ্কিত হওয়ার মতো সময় এখন, কারণ হাসপাতালে তো বেডের সংকুলন নেই। অক্সিজেন কত আপনি দিবেন, কত বেড আপনি তৈরি করতে পারবেন, কতগুলো আপনি রাতারাতি সবকিছু চেঞ্জ করতে পারবেন। তাহলে জনগণের যেটি প্রয়োজন হচ্ছে যে, আমি বারবারই যেটা সবসময় বলি যে খুব রিজিড ইয়েতে যাওয়া উচিত, যাতে আরেকটা পেশেন্টও না বাড়ে। দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৬,৫৯,২৭৮ জন। সুস্থ হয়েছেন আরও ৩,২৫৬ জন। এ নিয়ে মোট সুস্থ ৫,৬১,৬৩৯ জন। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার প্রথম ডোজে পুরো সুরক্ষা পাওয়া যায় না। আক্রান্ত হচ্ছেন টিকা নেয়া ৫ থেকে ১০% মানুষ। এ তথ্য জানিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকার দ্বিতীয় ডোজ নেয়ার আগ পর্যন্ত সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশে আগামীকাল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হচ্ছে। এদিকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ছিল করোনা পরীক্ষার ভিড়। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পরীক্ষা করতে পারেননি অনেকে। রাজধানীর মুগদা হাসপাতালের করোনার প্রথম ডোজের টিকা দেওয়া শুরু হয় ৭ ফেব্রুয়ারি। এ পর্যন্ত টিকা নিয়েছেন ৩৮,৭৮০ জন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানিয়েছেন, টিকা নেওয়াদের মধ্যে প্রায় ১০% করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের ধরন সম্পর্কে সঠিক তথ্য পেতে গবেষণা শুরু করেছে প্রতিষ্ঠানটি। আক্রান্তদের তথ্য সংগ্রহের জন্য ইতিমধ্যে তৈরি করা হয়েছে কিছু প্রশ্ন। 5 to 10% হবে আমার যেটুকু মনে হচ্ছে, কারণ আমাদের যারা চিকিৎসক তাদের মধ্যে অনেকেই কোভিড টিকা দেওয়ার পরেও কিন্তু আক্রান্ত হয়েছে। ডক্টর, নার্স, সিস্টার প্লাস যেই রুগীরা আসছেন তাদেরকে আমরা কিছু কোশ্চেনিয়ার তৈরি করছি যে যারা প্রথম ডোজটি টিকা নিয়েছেন তার কতদিন পরে কোভিড লাইক উপসর্গ এবং তারা আক্রান্ত হয়েছেন সেটি স্টাডি আমরা শুরু করেছি। এদিকে করোনা পরীক্ষা করাতে এসে ভিড়ের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীর অনেক কেন্দ্রে। মুগদা জেনারেল হাসপাতালে নমুনা দিতে আসা মানুষের তুলনায় পরীক্ষা হচ্ছে কম। করোনার উপসর্গ নিয়ে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে পরীক্ষা করাতে পারছেন না অনেকে। এতে অসুস্থ হয়ে পড়ছেন কেউ কেউ। আমরা ৪টা, ৪:৩০, ৫টা এই সকালে যারা সামনে আছে, বুঝতে পারছেন, এর পরে দিয়ে যারা আছে তারা অনেক পিছনে দাঁড়িয়ে আছে। এখানে তো সেই সুযোগটা নেই। আমি তো ঠিকই মাস্ক দিয়েছি। টেস্ট করানোর জন্য আমাদের এইভাবে আসতেই হবে। এখানে তো কোনো ব্যবস্থা নাই। যদি আপনারা কোনো ব্যবস্থা এভাবে নিতে পারেন, যদি এটা আপনারা দায়িত্ব নিতে পারেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি। কর্তৃপক্ষ বলছে, ভোগান্তি কমাতে বৃহস্পতিবার থেকে টেলিফোনে নেওয়া যাবে পরীক্ষার সিরিয়াল। আর নমুনার পরীক্ষা বাড়াতে আরেকটি RT-PCR মেশিন চাওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। আমাদের টেলিমেডিসিন যে সার্ভিস আছে সেখানে 3টি মোবাইল নাম্বার অ্যাভেলেবল আছে। সেই 3টি মোবাইল নাম্বারের মাধ্যমে আমরা জনগণ থেকে মোবাইল কলের মাধ্যমে আমরা সিরিয়াল দেওয়ার চেষ্টা করব। এদিকে করোনা সংক্রমণ বাড়ায় রাজধানীর হাসপাতালগুলো রোগীতে পূর্ণ। বেশিরভাগ চিকিৎসা কেন্দ্রেই খালি নেই বেড ও আইসিইউ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় বগুড়ায় আক্রান্তের সংখ্যা ও শনাক্তের হার
দ্রুত বাড়ছে। আজ 301 নমুনা পরীক্ষায় 100 জনের শরীরে করোনা ধরা পড়েছে। এর আগে বগুড়ায় একদিনে সর্বোচ্চ 25% শনাক্তের হার থাকলেও আজ তা বেড়ে দাঁড়ায় 33%। সংক্রমণ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ শফিক আমিন কাজল। স্বাগত শফিক আমিন। বগুড়ার সর্বশেষ পরিস্থিতি কি? রোগী বেড়ে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী মানুষের মধ্যে সতর্কতা বাড়ছে কিনা? ধন্যবাদ। জি, আপনি ঠিকই বলেছেন। আজকে আমরা যে 301 জনের নমুনা পরীক্ষায় 100 জনের পজিটিভ শনাক্ত হয়েছে। গতকাল শনাক্ত হয়েছিল 60 জন, আগের জন শনাক্ত হয়েছিল 58 জন, তার আগের দিন ছিল 42 জন। তো সেই হিসাবে আসলে সংক্রমণ অনেক বেড়ে যাচ্ছে এবং শনাক্তর হারও বেড়ে যাচ্ছে। বিষয় হচ্ছে আমরা এইটা তো প্রেডিক্ট করছিলামই যে ঢাকায় যেহেতু বেড়ে যাচ্ছে, বগুড়ায় বেড়ে যাবে। গত বছরের পরিসংখ্যানও এরকমই ছিল, ঢাকায় বাড়ার পরপরই আমাদেরও বগুড়ায়ও বেড়ে গিয়েছে। তো আমরা আসলে যদি বলি যে আমরা কতটুকু সচেতন, এটা আসলে একেবারে ব্যক্তি পর্যায়ের বিষয়। আমরা জানি সব, কিন্তু আমরা ওন করছি না। এখানে আসলে জীবন আগে না জীবিকা আগে, সেটাও অনেক সময় প্রশ্ন আসে। সরকার কিন্তু ভ্যাকসিনের ব্যবস্থা করেছে, সরকার 18 দফা নির্দেশনা দিয়েছে। নির্দেশনা যখন বাস্তবায়ন হচ্ছে না, তখন লকডাউনে গিয়েছে। এখন শুধু বাকি হচ্ছে কারফিউ জারি করা। এখন বিষয় হচ্ছে আমি ব্যক্তি মানুষ, আমি জেনে শুনে বুঝেও যদি আমি না আমার আচরণটাকে স্বাস্থ্যবিধির মধ্যে না নিয়ে আসি, আসলে তো কারোই কিছু করার নেই। আমি খুবই উদ্বিগ্ন যে সামনে বগুড়ায় ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। কারণ যেভাবে ভয়াবহ পরিস্থিতি আসলে আমরা কেউই চাই না, কিন্তু যেদিকে যাচ্ছে সেটা আসলে খুব কঠিন। আমাদেরকে একটু বলবেন যে বগুড়ায় খুব যারা বেশি আক্রান্ত হয়ে যাবেন তাদের জন্য কি ধরনের সুযোগ আছে? আইসিইউ ফ্যাসিলিটি আছে কিনা? হাই ফ্লো অক্সিজেনের ব্যবস্থা কতটুকু আছে? জি, ধন্যবাদ। আমাদের বগুড়ায় বড় যে দুটি সরকারি প্রতিষ্ঠান, একটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, একটি 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থাপনা আছে। সেখানে হাই ফ্লো নেজাল ক্যানুলাও যেগুলো আছে সবগুলোই অকুপাইড। আর আমাদের 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে প্যারালাল অক্সিজেন লাইন নিয়ে আমরা কাজ করছি। যদিও কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থাপনার কাজ চলছে, এটা ফেব্রুয়ারিতে শেষ হওয়ার 22 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও আজকে এপ্রিলের 7 তারিখে এসেও আমরা এটা এখনো শেষ করতে পারি না। এখানে অবকাঠামোগত কিছু কাজ আছে, সে কারণে সময় লাগছে। আমি আশা করছি যে এটা খুব তাড়াতাড়ি কাজটা শেষ হলে আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলার ব্যবস্থাপনা করতে পারবো। আসলে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। শফিক আমিন কাজল যোগ দিয়েছিলেন বগুড়া থেকে করোনার সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। দ্বিতীয় ঢেউয়ে করোনা এসেছে অনেক বেশি প্রাণঘাতী রূপে। তীব্র জ্বর বা কাশি না হলেও 2-3 দিনের মধ্যেই ফুসফুস আক্রান্ত হয়ে দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। প্রয়োজন পড়ছে অক্সিজেন ও আইসিইউ এর। এবার করোনা আক্রান্ত 20% রোগীকেই হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে, যা গত বছরে ছিল মাত্র 5%। পরিস্থিতি মোকাবেলায় করোনা চিকিৎসার গাইডলাইন সংশোধনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীতে করোনা চিকিৎসার অন্যতম কেন্দ্র মুগদা মেডিকেল। ভর্তি আছেন 330 রোগী। ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় এদের 80%-এরই প্রয়োজন হচ্ছে অক্সিজেন। অথচ গত বছর মাত্র 30% রোগীকে দিতে হয়েছে অক্সিজেন সাপোর্ট। ঢাকা মেডিকেলে বর্তমানে ভর্তি 682 রোগীর মধ্যে অক্সিজেন লাগছে 592 জন বা শতকরা 86% রোগীর। ARDS আমরা বলি অথবা ক্রিটিক্যাল ইলনেস বলি, সেপটিক শক বলি, এইসব কন্ডিশনগুলো গত বছর অনেক বেশি পাওয়া যায়নি, কিন্তু এখনকার সময় ক্রিটিক্যাল রোগীগুলোতে এইসব রোগীগুলো অনেক বেশি পাওয়া যাচ্ছে, যাদের আইসিইউ ডিমান্ডটা অনেক বেশি। সেটা কিন্তু গত বছর এত বেশি ছিল না। চিকিৎসকেরা বলছেন, নতুন ধরনের করোনা দ্রুত সংক্রমণ ছড়ায়। খুব কম ক্ষেত্রেই তীব্র জ্বর বা কাশি হয়। শুধু ডায়রিয়া ও পেট ব্যথার লক্ষণ নিয়েও শনাক্ত অনেকে। কিন্তু দ্রুত ফুসফুসে ভাইরাস আক্রান্ত হয়ে দেখা দেয় শ্বাসকষ্ট। হঠাৎ করেই কমে যায় অক্সিজেনের মাত্রা, ব্লাড প্রেশার ও প্লাটিলেট। আগে আক্রান্ত হওয়ার 7 দিন পরে জটিলতা দেখা দিলেও এখন 2-3 দিনেই মারাত্মক রূপ নিচ্ছে করোনা।
3-4 দিনের মধ্যেই ভাইরেমিয়া হচ্ছে এবং সরাসরি গিয়ে লাংসকে অ্যাটাক করছে। আর লাংসে যদি আপনার কনসোলিডেশন বা নিউমোনিয়া হয়ে যায় তাহলে অক্সিজেন নেওয়ার তো ক্যাপাসিটি কমে যাবে। তার মানে মূল উপসর্গটাই এখন হচ্ছে শ্বাসকষ্ট। 20% মতো পেশেন্টের মিনিমাম হসপিটাল অ্যাডমিশন লাগছে। গত বছর করোনায় মৃতদের বেশিরভাগই ছিলেন 65 বছরের বেশি বয়সী। এবার তরুণরাও ভুগছে জটিলতায়। সাধারণত করোনায় শিশুরা কম আক্রান্ত হলেও রোববার মৃতদের তালিকা ছিল 2 শিশু। পরিস্থিতি সামলাতে করোনা চিকিৎসার গাইডলাইন সংশোধন করছে স্বাস্থ্য অধিদপ্তর। যে গাইডলাইনটির উপরে ভিত্তি করে এতদিন চিকিৎসা প্রদান করা হয়েছে সেটিকে আমরা হালনাগাদ করার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা এই সপ্তাহের মধ্যে এটিকে একেবারে আপডেট করে দিব। করোনায় প্রাণ বাঁচাতে সবচেয়ে বড় চিকিৎসা অক্সিজেন। চাহিদার তুলনায় রাজধানীর হাসপাতালগুলোতে কেন্দ্রীয় অক্সিজেন সুবিধা কম। ঢাকার বাইরের অনেক জেলায় এখনও নেই হাইফ্লো অক্সিজেন ব্যবস্থা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার প্রকোপ বাড়ায় অন্য রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মা ও শিশুরা। তিনি বলেন, সংক্রমণের মাত্রা বাড়ায় রাজধানীর সব সরকারি বেসরকারি হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়। রোগীদের নিজ জেলায় চিকিৎসা নেওয়ারও অনুরোধ জানান মন্ত্রী। লকডাউন ও সরকারের 18 দফা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান তিনি। অনুষ্ঠানে করোনায় স্বাস্থ্য ও সামাজিক খাতে যে নেতিবাচক প্রভাব পড়েছে তার একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে এবং অনেকে স্বাস্থ্য সেবা সে প্রপারলি পাচ্ছেও না। এটাও যেহেতু অনেক বেশি চাপ, এবং আমি এটাও লক্ষ্য করেছি মা ও শিশুরা এই প্যান্ডেমিকে, এই মহামারীতে আরো বেশি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। লকডাউনের তৃতীয় দিনে সারা দেশে সব সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে বাস চলাচল। এতে ভোগান্তি অনেকটা কমেছে বলে দাবি অফিসগামীদের। তবে বাসে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব। লকডাউন ঘোষণার 2 দিনের মাথায় রাজধানীতে চালু হলো গণপরিবহন। অফিসগামীদের ভোগান্তির কথা বিবেচনায় রেখে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকাল থেকে গুলিস্তান, কাউরান বাজার, ফার্মগেট সহ বিভিন্ন এলাকায় বাস চলাচল শুরু হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী বাসে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী নেওয়া হয়। তবে নির্ধারিত আসনের 60% বেশি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। এছাড়া প্রত্যেক যাত্রীর ওঠানামার সময় জীবাণুনাশক ছিটানোর নির্দেশনাও মানা হয়নি। আমাদের ভাড়ার টাকাটা একটু বেশি নিচ্ছে। যেখানে ভাড়া ছিল 15 টাকা, সেখানে তারা 20-30 টাকার মতন ভাড়া নিচ্ছে। যাত্রীর চাপ তো এরকম নাই, কিন্তু হালকা পাতলা মোটামুটি ভালোই আছে। স্প্রে আছে, স্প্রে মারতেছি, আর মাস্ক ছাড়া কোনো যাত্রী আমার গাড়ির ভিতরে উঠে যাচ্ছে না। তবে নগরীতে বাস চালু হয় স্বস্তি ফিরেছে অফিসগামীদের মধ্যে। এখন তো যাক ভালোই দেখা যাচ্ছে, বাস চলতেছে, খুব ভালোই লাগতেছে আমাদের।
বিতর্কিত মন্তব্যে নির্বাসিত বাংলাদেশি লেখিকাকে এক হাত নিয়েছেন মঈনের সতীর্থ জোফরা আর্চার। কড়া সমালোচনা করেছেন মঈনের বাবা মনির আলীও। টুইটে তসলিমা লিখেছেন, ক্রিকেটে না আসলে নাকি সিরিয়া গিয়ে সন্ত্রাসবাদী সংগঠনে যুক্ত হতেন মঈন। কথা বলে সবার রোশনালে পড়েন তিনি। টুইটারে কমেন্ট সেকশনে একের পর এক বিরোধিতার শিকার হন তসলিমা, যেখানে কড়া জবাব দিয়েছে জোফরা আর্চার। তোপের মুখে টুইট মুছে আরেক টুইটে দাবি করেন মঈনকে নিয়ে তিনি ঠাট্টা করেছেন, সেটা নিয়েও ক্ষোভ ঝেড়েছে আর্চার। আর ছেলেকে জঙ্গি বলায় ধুয়ে দিয়েছেন মঈনের বাবা মনির আলী। রাগ নিয়ন্ত্রণে রেখে তসলিমাকে খেলার অংশ বানাতে রাজি নন মনির। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ভারোত্তোলনে নতুন রেকর্ড করে স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত। নিজের 3 বছর আগের রেকর্ড ভেঙেছেন মাবিয়া। সব মিলিয়ে বুধবার ভারোত্তোলনে হয়েছে 3টি রেকর্ড। স্বর্ণ জিতে এদিন হতাশা কাটিয়েছে দুই কারাতেকা প্রিয়া ও অন্তরা। আর ফুটবলে সিলেটকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনাবাহিনী। টানা 2 এসএ গেমসে স্বর্ণ। দেশ সেরা ভারোত্তোলক মাবিয়া প্রস্তুত হচ্ছেন অলিম্পিকের জন্য। নিজের ওজন কমিয়ে অংশ নিয়েছেন 64 কেজির ইভেন্টে। স্ন্যাচে 80 আর ক্লিন অ্যান্ড জার্কে 101, সব মিলিয়ে 181 কেজি তুলে 3 বছর পুরনো নিজের রেকর্ডই ভাঙলেন। রেকর্ড গড়ার পথে বাঁ হাতে চোট পেয়েছেন মাবিয়া। উজবেকিস্তানে এ মাসে অলিম্পিকের জন্য বাছাইয়ে অংশ নেওয়ার কথা আছে। ফিট হয়ে ফিরতে আশাবাদী এই স্বর্ণকন্যা। চেষ্টা করেছিলাম যেন এই রেকর্ডটা ব্রেক করতে পারি। এর আগে 79 আর হচ্ছিল 100 ছিল, এবার 80 আর 101 করে রেকর্ড ব্রেক করেছি। এবং আমি চাই যে নিজেকে বাংলাদেশের সবচেয়ে এমন একটা জায়গায় দেখতে চাই ওয়ার্ল্ড ওয়াইজ, যে অলিম্পিক খেলার পর কোনো প্লেয়ারের কোনো এম থাকে না। তো আমার অলিম্পিকে আমার ড্রিম আছে এবং 3rd সাউথ এশিয়ান গেমসে আরেকটা গোল্ড মেডেল পাওয়া, তাহলে হ্যাট্রিক হবে, এটা বাংলাদেশের ইতিহাস হবে। ফুটবল ছেড়ে তাইকোয়ান্দোতে মনোযোগ মাইনু মারমার। আগের দিন দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন, এদিন এককেও বাজিমাত করেছেন। 2006-এ আপনার প্রথম এসএ গেমসে আমি পার্টিসিপেট করি, সেটাতে আমি গোল্ডেন পয়েন্টে হেরে গেছিলাম। তারপরে কন্টিনিউ আমার দুটোটাই চলতেছে, ফুটবলও চলতেছে আর দেন তাইকোয়ান্দোও চলতেছে। এসএ গেমসে স্বর্ণজয়ী কারাতেকা হুমায়রা আক্তার অন্তরা নিজের প্রিয় ইভেন্ট কুমিতে স্বর্ণ জিতেই প্রথম দিনের হতাশা ভুলেছেন। একই দিন সেরা হয়েছেন আরেক স্বর্ণজয়ী কারাতেকা মারজান আক্তার প্রিয়াও। করোনা ঝুঁকির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে গেমস চলার অনুমতি দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিওএ মহাসচিব। এই গেমসের মধ্যে দিয়ে যেটা বেরিয়ে আসছে, আমি বললাম যে অনেক নতুন মুখ বেরিয়ে আসছে, এবং এই যে নতুন মুখগুলো যে বেরিয়ে আসছে এরাই কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক গেমসের মধ্যে তারাই নেতৃত্ব দিবে। গেমসের 7ম দিনে হয়েছে ফুটবলের ফাইনাল। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সিলেটকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সেনাবাহিনী। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স লিগে গেল আসরের 2 ফাইনালিস্ট বায়ার্ন মিউনিখ ও পিএসজি এবার শেষ 8-এ মুখোমুখি। নেইমার এমবাপেকে ঠেকাতে পুরনো কৌশলেই আস্থা বায়ার্নের। অন্যদিকে পচেত্তিনোর অধীনে অসাধ্য সাধনের চেষ্টা পিএসজির। আরেক ম্যাচে এফসি পোর্তোর চ্যালেঞ্জ চেলসির সামনে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। পিএসজির শিরোপা অন্বেষণ অব্যাহত। বার্সেলোনা বদলা পারিসিয়ানদের অনুপ্রেরণা। ফাইনালের আগে আরেক ফাইনাল, পিএসজি বায়ার্ন দ্বৈরথ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আছে চেনা রূপে। গেলবারের হতাশা ভুলতে পারবে কি পিএসজি, নাকি শিরোপা ধরে রাখার মিশনে আরেক ধাপ এগিয়ে যাবে বায়ার্ন? পিএসজির কঠিন পরীক্ষায় দলের গোলমেশিন লেভারডোস্কি না থাকা বায়ার্নের অস্বস্তি। ফ্লিকের চিন্তা বাড়িয়েছে করোনা পজিটিভ জ্ঞানাব্রির অনিশ্চয়তা। ফ্রন্টলাইনে বাড়তি দায়িত্ব থাকবে মুলারের উপর। নতুন কোচ নিয়ে পিএসজি এখন নতুন এক দল। প্রতিপক্ষের রক্ষণ দৃঢ়। ওদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ব্যবধান করে দিতে হবে। নেইমারের ফেরা শক্তি বাড়িয়েছে পিএসজির। বড় মঞ্চে এমবাপে নেইমার জুটিতে সাফল্য নির্ভর করছে ফ্রেঞ্চ ক্লাবটির। প্রতিশোধের আদলে অধরা শিরোপা স্বপ্ন বাস্তবের সুযোগ নেইমারদের। এবার খেলা 2 লেগের, প্রেক্ষাপট ভিন্ন। খেলায় প্রতিশোধ আছে। বায়ার্ন বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি। ওদের হারানো বড় চ্যালেঞ্জের, তবে আমরা প্রস্তুত। ভ্রমণ নিষেধাজ্ঞায় পোর্তো চেলসি দ্বৈরথ হবে স্পেনে। সবশেষ ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা চেলসির অস্বস্তি। ফিট আছেন ক্রিস্টিয়ান পুলিসিচ, মাঠে ফেরার অপেক্ষায় এনগোলো কান্তে। হেড টু হেডে ইংলিশ জায়ান্টদের দাপট। 8 ম্যাচে 5 জয় পেয়েছে থমাস টুকেলের দল। ইউভেন্টাসকে হতাশায় ডুবিয়ে আত্মবিশ্বাসী পোর্তো। 7 বছরের সেমি জুজু কাটাতে বদ্ধপরিকর চেলসি। লাভ লুজদের হারিয়ে আরেকটি অঘটনের জন্ম দিতে পারবে কি পোর্তো?
can both cause another shock. Muhammad Nazim, Independent News. খেলার খবর এই ছিল আমার কাছে। এবার চলে যাব অন্যান্য প্রসঙ্গে। মঙ্গল গ্রহে রোভার চালানোর পর এবার হেলিকপ্টার উড়াবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ফেব্রুয়ারিতে পার্সিভিয়ারেন্স রোভারের ভেতরে করে খুদে হেলিকপ্টারটি মঙ্গলে পাঠানো হয়। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এটি উঠতে পারে মঙ্গলের আকাশে। এই অভিযান সফল হলে মঙ্গল গ্রহ নিয়ে গবেষণার নতুন অধ্যায় শুরু হবে বলছেন বিজ্ঞানীরা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। নরসিংদীতে এক মাদকসেবীর ছুরিকাঘাতে 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 1 জন। সকাল 9টার দিকে নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের ফরহাদ মিয়া ও আলী আকবর। এই ঘটনায় অভিযুক্ত মাদকসেবী ইউনুস আলীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে লোকজন। এলাকাবাসী জানিয়েছে, সকালে ফরহাদ মিয়া ও আলী আকবর জমিতে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের চিহ্নিত মাদকসেবী ইউনুস আলী ছুরি নিয়ে তাদের উপর হামলা চালায়। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। সেচ পাম্প চালক সেন্টু মিয়া তাদের বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। রাজশাহীতে সিএনজি অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে এক দম্পতি সহ 3 জন নিহত হয়েছেন। দুপুরে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার মুরারিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আব্দুস সাত্তার ও তার অসুস্থ স্ত্রীকে নিয়ে অটোরিকশায় করে গোমস্তাপুর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে গোদাগাড়ি থেকে ওই অটোরিকশায় রায়হান শুভ নামে আরেক যুবক ওঠেন। সড়কের মুরারিপুর এলাকার পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফেরদৌস বেগম ও সিএনজি চালক নিহত হন। আর স্থানীয়রা আহত সাত্তার ও শুভকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাত্তার মারা যান। এ ঘটনায় ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যায় চালক। একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশী আর নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। করোনায় আক্রান্ত হয়ে গত 1 এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি হন ইন্দ্রমোহন রাজবংশী। লোকগানের জনপ্রিয় শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী 71-এর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে যুক্ত ছিলেন। সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 2018 সালের 21শে পদক লাভ করেন তিনি। ভাওয়াইয়া, ভাতিয়ালি, জারি সারি, মুর্শিদি গানের জন্য শ্রোতাদের ভালোবাসা অর্জন করেন ইন্দ্রমোহন রাজবংশী। সিরাজগঞ্জে 35 কেজি ওজনের কোষ্ঠী পাথরের কৃষ্ণমূর্তি উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত 3 জন আটক করা হয়েছে। বিকেলে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলে র্যাব 12-র হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হল সাদেক হোসেন, গোলাম সাকলাইন এবং শ্রীরাম সরকার। র্যাবের উপ অধিনায়ক মেজর মশিউর রহমান জানান, তারাশে বৈদ্যনাথপুর গ্রামে প্রত্নতাত্ত্বিক কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি চোরাবাজারে বিক্রি হচ্ছে এমন খবরে দুপুরে অভিযান চালানো হয়। এ সময় 35 কেজি ওজনের একটি প্রাচীন বিষ্ণু মূর্তি, 3 চেকের পাতা, একটি স্ট্যাম্প সহ 3 জনকে আটক করা হয়। ই কমার্স প্ল্যাটফর্ম এক শপের উদ্যোগে করোনা ভ্যাকসিনের টিকা পেতে যাচ্ছে ইভ্যালির কর্মীরা। ইভ্যালির পাশাপাশি ফ্রন্টলাইনার হিসেবে দেশের ই কমার্স খাতে কর্মরত 6000 কর্মী টিকা গ্রহণের সুযোগ পাবে। বুধবার রাজধানী ধানমন্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে টিকার জন্য আনুষ্ঠানিকভাবে কর্মীদের নিবন্ধন শুরু হয়। এ বিষয়ে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন জানান, ইতিমধ্যে সরকার ই কমার্সকে জরুরি সেবার আওতায় ভুক্ত করেছে। এই সেবায় নিয়োজিত একটি বড় অংশ গ্রাহকদের পণ্য ডেলিভারি করে, তাই তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে টিকার ব্যবস্থা করা হয়েছে।
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় এবার সারা দেশে সম্মিলিত মেধা তালিকায় প্রথম হয়েছেন পাবনা শিক্ষার্থী মিশরি মুনমুন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়া 48,975 জনের মধ্যে তিনি শীর্ষস্থান অর্জন করেন। সাধারণ দরিদ্র পরিবারে বেড়ে ওঠা মুনমুন মেধা, পরিশ্রম আর নিষ্ঠার কারণেই সাফল্য পেয়েছেন বলছেন প্রতিবেশীরা। পাবনা শহরতলির রাধানগর নারায়ণপুর মহল্লার আব্দুল কায়ুম ও মুসলিমা খাতুন দম্পতির মেয়ে মিশরি মুনমুন 3 সন্তানের মধ্যে সবার ছোট। পড়াশোনায় মনোযোগী ও অত্যন্ত মেধাবী ছোটবেলা থেকেই। ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তার ধ্যান জ্ঞান। 2020-21 শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় 1,16,856 জন পরীক্ষার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম স্থান লাভ করে মুনমুন। তার প্রাপ্ত নম্বর 287.25। ভালোভাবে একজন ডাক্তার হয়ে যাতে মানুষের সাথে কাছাকাছি দাঁড়াতে পারি, তাদের সাথে যাতে একটা আন্তরিক সম্পর্ক তৈরি করতে পারি, সেইটার সাথে দেশে যাতে বৃহত্তর স্বার্থে আমি কিছু করতে পারি, এইটা আমার আসলে একটা চেষ্টা থাকবে। মুনমুনের বাবা আব্দুল কায়ুম স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির শ্রমিক ও মা গৃহিণী। তার বড় বোনও একজন চিকিৎসক এবং মেজ বোন পাবনা এডওয়ার্ড কলেজের রসায়নের শিক্ষার্থী। মুনমুনের এই কৃতিত্বে গর্বিত তার পরিবার ও স্বজনরা। সবার জন্য, মানুষের জন্য কিছু একটা করুক ও বড় কিছু আল্লাহকে দান করুক, বড় একটা কিছু করুক। তো আমি সবার কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা দান করছে, তাই আমি আজ মেয়ের জন্য গর্বিত। অনেক ধন্য মনে করতেছি যে আমার এলাকা থেকে, আমার পাড়া থেকে একটা মেয়ে বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষাতে এসে বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম স্থান অধিকার করেছে। সাধারণ পরিবারে বেড়ে ওঠা মুনমুনের এমন সাফল্য অন্য শিক্ষার্থীদের প্রেরণা যোগাবে মনে করছেন তার শিক্ষকরা। আমরা গর্বিত। আমি ওকে তো তাৎক্ষণিকভাবে মানে ওদের বাবা মাকে ফোন করে আমি জানিয়েছি এবং বৃত্তি পাবে, তারপরে শিক্ষা সহায়তা পাবে। মুনমুন 2018 সালে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও পাবনা এডওয়ার্ড কলেজ থেকে 2020 সালে জিপিএ 5 পেয়ে এইচএসসি পাশ করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে করোনায় মারা গেছে 11,800-র বেশি মানুষ। এর মধ্যে শুধু ব্রাজিলেই প্রাণ হারিয়েছে 4,200 জনের বেশি। বিশ্বে 24 ঘন্টার নতুন শনাক্ত 5,76,000, যার মধ্যে ভারতে মিলেছে সর্বোচ্চ 1,15,000 রোগী। ভারতে 24 ঘন্টায় মারা গেছে 613 জন। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 28,86,000। এ পর্যন্ত আক্রান্ত 13,30,00,000-এর বেশি। সবচেয়ে বেশি মৃত্যুর পাশাপাশি ব্রাজিলে একদিনে নতুন শনাক্ত হয়েছে 82,000। যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে 889 জন। নিউ ইয়র্কে তরুণ রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। আর্জেন্টিনায় শুরু হয়েছে করোনার দ্বিতীয় দফার সংক্রমণ। তবে পরিস্থিতির উন্নতি হয় 1 বছরের বেশি সময় বন্ধ থাকার পর স্কুল কলেজ খুলেছে এল সালভাদোরে। করোনা থেকে সেরে ওঠা মানুষদের 1/3 মানসিক রোগে ভুগছেন, এমনটা জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যান্সেট সাইকিয়াট্রি। মঙ্গলবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, করোনাজয়ী অনেকেই ভোগেন স্নায়ু রোগেও। করোনা থেকে সেরে উঠেছেন এমন প্রায় 2.5 লাখ মানুষের উপর গবেষণা চালানোর পর দেখা যায় তাদের 34% মানসিক নানা সমস্যায় ভুগছেন। গবেষকরা বলছেন, এসব মানুষের 17% বিষাদ বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। এছাড়া গবেষণায় অংশ নেওয়া 18% ব্যক্তি মুড ডিসঅর্ডারে ভুগছেন। যারা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে এই মানসিক সমস্যা আরও বেশি প্রকট বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। তবে যারা ঘরে চিকিৎসা নিয়েছেন তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দিয়েছে। মিয়ানমারের জান্তা বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, একটি ক্যাম্পে জড়ো হওয়া গণতন্ত্রকামীদের ওপর সরাসরি গুলি চালায় পুলিশ। এতে হতাহতের ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, গুলির পর সাইগাং অঞ্চলে ওই ক্যাম্পে বিক্ষোভ শুরু করেন গণতন্ত্রকামীরা। এদিকে মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে বলে সতর্ক করেছে রাশিয়া। এ পর্যন্ত মিয়ানমারের সেনা বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে 580 জনের বেশি মানুষ মারা গেছে। পৃথিবীতে উড়োযানের সাফল্যের 100 বছরের বেশি পর এবার মঙ্গল গ্রহে হেলিকপ্টার ওড়াতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ফেব্রুয়ারিতে পারসিভিয়ারেন্স রোভারের ভেতরে করে খুদে হেলিকপ্টারটি মঙ্গলে পাঠানো হয়। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এটি উঠতে পারে।
এই অভিযান সফল হলে মঙ্গল গ্রহ নিয়ে গবেষণার নতুন অধ্যায়ে শুরু হবে বলে বিজ্ঞানীরা আশাবাদী। 2020 সালের 30 জুলাই মঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় নাসার সর্বাধুনিক মঙ্গলযান মার্স 2020 রোভার। দীর্ঘপথ পাড়ি দিয়ে এ বছরের ফেব্রুয়ারিতে গ্রহটিতে পৌঁছায় রোভারটি, যার পেটের ভেতর ছিল মঙ্গলে উড়তে যাওয়া পৃথিবীর প্রথম হেলিকপ্টার ইনজেনুইটি। হেলিকপ্টার বলা হলো এটি দেখতে ছোট ড্রোনের মতো, ওজন মাত্র 4 পাউন্ড। এতে রয়েছে কার্বন ফাইবারের বড় 4টি পাখা, যা সাধারণ হেলিকপ্টারের চেয়ে 5 গুণ বেশি দ্রুত ঘুরতে সক্ষম। এতে রয়েছে 4টি পা। গবেষণার জন্য যুক্ত করা হয়েছে 2টি ক্যামেরা, কম্পিউটার সহ দিক নির্দেশনার সেন্সর। রাতে মঙ্গলের তাপমাত্রা -90 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় বলে ব্যাটারি রিচার্জের জন্য দেয়া হয়েছে সোলার সেল। চালকবিহীন উড়োযানটিকে সর্বাধিক 100 মিটার উচ্চতায় ওড়ানো হবে বলে জানিয়েছে নাসা। মানুষের কোনো নির্দেশনা ছাড়াই 1 মাসে 5 বার মঙ্গলের আকাশে উড়বে এটি, প্রতিবার ওড়ার সময় 1.5 মিনিট। নির্মাতাদের দাবি, ধীর গতির রোভারের তুলনায় মঙ্গল সম্পর্কে আরও ভালো ধারণা দিতে পারবে এই ক্ষুদে হেলিকপ্টার। এছাড়া এর সাফল্য পরবর্তী মঙ্গলযানগুলোর নকশা তৈরিতে সহায়তা করবে। তবে মঙ্গলের বৈরী আবহাওয়ায় যানটি ওড়াতে কিছুটা দেরি হচ্ছে বলে জানায় নাসা। প্রথমে 8 এপ্রিল ওড়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।